৩৯ দিনের ম্যারাথন রেস ৭ দলের জমজমাট লড়াই। বিপিএল এর শিরোপা উঠেছে এক দলের হাতে। শেষ হয়েছে রেস, তবে এখনও রয়ে গেছে তার রেশ। সেই রেস সঙ্গী করে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ দল। বিপিএল এ ফরচুন বরিশালের ব্যাক টু ব্যাক শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে হবে আজকের আড্ডা। কারণ প্রতি শুক্রবার মানেই রাত 10টা মানে খেলার আড্ডা। স্বাগত সবাইকে, আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। সেই সাথে আজকের আড্ডায় আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান, আছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী এবং ফরচুন বরিশালের পরিচালক নাজহা রহমান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আড্ডায়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মিজান ভাই, আসলে একটা 6 দিয়ে শুরু করতে চাই। রিশাদের সেই 6টা নিশ্চয়ই মনে আছে আপনার। তখন আসলে মোমেন্টামটা কেমন ছিল, কেমন ফিল হচ্ছিল? বলটা যখন বাতাসে উঠছিল মনে হচ্ছিল, বিশ্বাস ছিল 6 হবে? দেখেন, সবাই মনে করছিল ক্যাচ হবে, বাট ইট ওয়াজ ওয়ে টু লং। ক্যাচ হওয়ার মতো ছিল না। সো আমার কনফিডেন্স ছিল রিশাদের উপরে, এবং হি ডিড বিফোর অলসো। এবং আপনার মনে আছে সিলেটে একবার সে ৭৬ রান করেছিল সম্ভবত 23 বলে অর সামথিং, অ্যাগেনস্ট হুইচ কান্ট্রি, অ্যাগেনস্ট শ্রীলঙ্কা, what country? International matches. He have a good power hitter. So whenever I see the fast bowler, and it's not the very much popular fast bowler, he is not very much popular fast, so he hit like a very good way. আপনার একটা ভো দৌড় দেখেছিলাম শেষ রানটা যখন হয়, সেটা মনে পড়ে কিনা? ওটা মনেই ছিল না যে কি করতেছি আমি যখন আমি সেকেন্ড টাইম উইন করি। সো ইটস amazing. So I just go through to the players, and আমার সাথে সাথে আমার মেয়ে দৌড়াচ্ছে, ওর পায়ে জুতা নাই, জুতা ছাড়া দৌড়াচ্ছে। একটু শামীম ভাইয়ের কাছে যেতে চাই। শামীম ভাই, আপনারও নিশ্চয়ই শেষ ওভারটা মনে আছে। আপনাদের তখন কমেন্ট্রি বক্সে আসলে কেমন অভিজ্ঞতা ছিল, কি নিয়ে আলোচনা চলছিল? অ্যাকচুয়ালি আমি ওই মুহূর্তে কমেন্ট্রি বক্সে ছিলাম না, এই কারণে যে প্রায় 2 ওভার আগে আমার প্রেজেন্টেশনের জন্য কমেন্ট্রি বক্স ছেড়ে আমার মাঠে আসতাম। মাঠের থেকে আমি খেলা দেখেছি, এবং মাঠের যে পরিবেশ, এদের থেকে খুব বেশি দূরে ছিলাম না আমি দাঁড়িয়ে, এবং ওই ভোঁ দৌড়টা আমিও দেখেছি। আমি একটু চিন্তা ছিলাম যে দৌড়ের তো অভ্যাস নয়, হঠাৎ হোঁচট ক্যাপ পড়ে গেলে কি হবে। যাই হোক না, ওই সময়টা তো উত্তেজনা থাকে, কারণ এমন একটা পরিস্থিতি ছিল 193 রান টপকে 194 টার্গেট বা 195 টার্গেট ছিল, এবং 2টো ওভার বাকি থাকতে রিশাদের আগের ওভারে কিন্তু একটা 6, এবং পরবর্তীতে যেই 6টার কথা আলাপ করছিলেন, দুটা খুব গুরুত্বপূর্ণ 6। ওই সময় উইকেট পড়েছিল, অনেক কিছু হচ্ছিল, আসা যাওয়ার মধ্যে ছিল। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে উত্তেজনা তো চরম সীমায়। পারফেক্ট ফিনিশ টু এ পারফেক্ট বিপিএল। আমার মনে হয় যে কিছু কিছু টেকনিক্যাল আসপেক্ট বা মাঠের বাইরের কিছু জিনিস এড়িয়ে গেলে বা চিন্তা না করলে, আমার মনে হয় বাইফা এই বিপিএলটা যত রান হয়েছে, যত উইকেট পড়েছে, যে ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিটা ভেন্যুতে, এবং দর্শক সমাগমের ব্যাপার যেটা, এইটা হলো অসাধারণ। আমার মনে হয় সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে কনসিস্টেন্টলি সবগুলি বাণীতে। কিন্তু ওই যেটা হয় যে কোনো মানে ক্লোজ ম্যাচে কমেন্টেটরদের ভয়েসে একটা এক্সট্রা উত্তেজনা চলে আসে। তখন দুজন তো আমরা পাশাপাশি থাকি সাধারণত, একজন লিড একজন কালার বলা হয়। তো লিড সাধারণত ডিসক্রাইব করে বলটাকে, কিন্তু যে কালার করে তার একটা সুযোগ থাকে যে ওইটাকে কীভাবে সুন্দরভাবে উপস্থাপনা করা, এবং দুজনের ভয়েস লেভেল তখন অনেক উপরে চলে যায়, কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ক্রাউডের আওয়াজটা আসে, সেটাকে ছাড়িয়ে কমেন্টারদের ভয়েসে যে উত্তেজনা থাকা দরকার সেটা চলে আসে। এবং ফাইনাল ম্যাচে যখন এটা হয় তখন তো একটা সত্যি, আমি একটা এক্সপিরিয়েন্স করেছি রিসেন্টলি, যখন দুবাইয়ে আন্ডার-19 এশিয়া কাপ বাংলাদেশ জয়লাভ করলো 2 মাস আগে, ওখানে ছিলাম আমি। ওই সময় কমেন্ট্রিতে ছিলাম দুবাইয়ে, আন্ডার-19 ভারতকে হারিয়ে পরপর 2বার বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে, এবং সেই সময় কমেন্ট্রিতে ঢাকায় ফিরে এসে সবার কাছে এক কথা ফাটায় ফেলছেন। সো নিজের দেশের ব্যাপার হলে তো আরও বেশি উত্তেজনা আসে, এটা স্বাভাবিক। একটু নাজহার কাছে যেতে চাই। নাজহা, আসলে ওদিন দেখেছিলাম যে আপনার বাবা বললো খালি পায়ে দৌড় দিয়েছিলেন, কি চলছিল আসলে? রিয়েলাইজই করতে পারিনি, এত এক্সাইটমেন্ট ছিল, এত মানে হ্যাপিনেস ছিল যে রিয়েলাইজ করি না পায়ে জুতা নেই। ওটা খালি পায়ে আমি দৌড় দিচ্ছি, বাবাকে দেখছি যে দৌড় দিচ্ছে, দেখলাম তারা উইকেট ফেলানোর চেষ্টা করলো, বাট দেখলাম যে ওয়াইড হয়ে গেল। ওটা ওয়াইড যখন আমি আম্পায়ারকে হাত ওভাবে করতে দেখছি, তখনই আমি দৌড়
পায়ে যে জুতা নেই এটা রিয়েলাইজই করিনি। দৌড়াদৌড়ি পড়ছিলেন কিনা সে সময়? আপনার সাথে আরো কেউ দুই একজন মনে ছিল আরো সাথে? হ্যাঁ, আমার কাজিনরা ছিল, আমরা সবাই একসাথে দাঁড়ায় আমরা সবাই দোয়া করছিলাম। 16th ওভার থেকে আমরা মোনাজাত ধরছি যে প্লিজ প্লিজ আল্লাহ এই লাস্ট আমাদের একটু আবার 1 রানে হারার তো হিস্ট্রি আছে, এই কারণে এটার ভয়ে আমরা যে আল্লাহ প্লিজ এবার যেন এরকম না হয়। সো ইয়া। আরেকটা স্মৃতির কথা মনে পড়লো, আপনারা বরিশালে গিয়েছেন রিসেন্টলি, একটা ট্রফি নিয়ে প্রথমবার যেতে পারেনি, পরেরবার 2টা ট্রফি নিয়ে গিয়েছেন, সেখানে একটু মধুর অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু। আমি আমাদের বরিশালের ফ্যানদেরকে আসলে রিয়েলি আমরা যদি থ্যাঙ্কস না জানাই তাহলে আমরা কার্পণ্য করে ফেলবো। It was fabulous and fantastic. You cannot imagine how many, I think million people were there. Even আমি গাছে মানুষ দেখেছি, সাত ভর্তি মানুষ, মানে ফ্রম বিবিরপুকুর পার থেকে আমরা ইয়া পর্যন্ত যেতে আমাদের 2 hours 20 minutes সময় লেগেছে। অ্যান্ড মানুষের উপচে পড়া ভিড়, আই ফিল মানে পুরো বরিশাল বিভাগ থেকে লোকজন এসেছে এবং ইটস আনবিলিভেবল। আই নেভার সিন সাচ মানে হিউজ ক্রাউড আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। তামিম তো ওরা টোটালি সারপ্রাইজড হয়ে গেছে যে হোয়াট ইজ দিস হ্যাপেনিং। ওখানে কিন্তু অনেক বড় বড় অফিসাররা রয়েছিল, আর্মির অফিসাররা রয়েছিল। দে ইভেন ক্যানট ট্যাকেল, আর্মি ইজ ট্রাই টু ট্যাকেল দেম, বাট ইটস আনপ্রেডিক্টেবল। মানে আমরা কল্পনাও করতে পারি না যে এত লোক হবে, এত লোক সমাগম হবে। আমরা রাত্রেবেলা কিন্তু আমরা বলেছি যে আমরা কালকে আসতেছি, আমরা কিন্তু মানে 2 দিন আগেও দিন আমি রাত্রেবেলা বলেছি, সকালবেলা দেখি 2.2 মিলিয়ন ভিউ। আমি যে ভিডিওটা বার্তাটা দিয়েছি 2.2 মিলিয়ন ভিউ, দ্যাটস মিন আমি তখনই মনে করছি শেষ, আই এম গন। না, কিন্তু এটা একটা বিরাট ব্যাপার, এই রিজিনাল সাপোর্টটা। আমরা তো দুর্ভাগ্যবশত এখনো বাংলাদেশে ক্রিকেট ঢাকা কেন্দ্রিক, এবং একমাত্র বিপিএল এর সময় দেখা যায় যে রিজিনাল সাপোর্টের ব্যাপারটা যেটা পরিষ্কার হয়ে ওঠে, এবং এটা যে কতটা ডেপথ আছে এর ভেতরে, এই ধরনের উদ্দীপনা উৎসাহ দেখে কিন্তু আমরা বুঝতে পারি। অ্যান্ড দ্যাট শুড বি এক্সপ্লয়েটেড। আমার কথা হচ্ছে যে আরও যদি ভেনিউজ আমরা করতে পারি, 3টা জায়গায় 4টা করা যায়, হোম অ্যান্ড ওয়ে ম্যাচের ব্যাপারে। চিটাগংয়ে খেলা হচ্ছিল, চিটাগং কিংসের সাপোর্ট ছিল, সিলেটে স্ট্রাইকার্সদের, ঢাকায় সবাই, মানে সবাইকে। কিন্তু ওভারঅল আমি যেটা লক্ষ্য করেছি সবগুলো ভেন্যুতে কেন যেন বরিশালের সাপোর্টারদের প্রাধান্য একটু বেশি ছিল। এই না যে তারা জয়লাভ করেছে, মেবি বিকজ দে আর দ্য চ্যাম্পিয়ন্স ফ্রম লাস্ট ইয়ার। জাতীয় দলের প্লেয়ার ছিল অনেক বেশি, সেটাও একটা কারণ হতে পারে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ অনেকেই ছিলেন। যেটা বলছিলেন যে ঢাকার বাইরে অনেক বেশি দর্শক হয়, ফরচুন বরিশাল কিন্তু বরিশালে ট্রাই করেছিল, একটা জমিও নিয়ে আছে আমি যতটুকু জানি, যদি ভুল করে না থাকি। সেটা নিয়ে আসলে কোনো আপডেট আছে কিনা, বা পরের বিপিএল এ দেখা যাবে কিনা? আমরা একটা একাডেমি করব ইনশাআল্লাহ, যদি আমার সামর্থ্য রাখে আল্লাহ, আমরা করব একটা একাডেমি। বাট পরের বিপিএলে আমার জোরালো আবেদন থাকবে, আমি লিখিত আবেদন দিব বিসিবিকে, ভাইদের মাধ্যমে আপনারা একটু সাপোর্ট করেন যে বরিশালে যেন ভেন্যু হয়। আপনি বরিশালে আপনি যে প্রোডাকশন কস্ট যাবে তার চেয়ে কিন্তু আপনি বেশি উঠায় নিয়ে আসতে পারবেন। আপনি 3টা খেলা যদি দেন, 3টা খেলায় যে পরিমাণ দর্শক হবে, ইটস 30,000-এর ক্যাপাসিটি। সো 30,000 ক্যাপাসিটি আপনি মানে দেন, বাদ দিয়ে দেন, মানে গিফট টিকিটটা একটু স্টপ করেন, দেন ইউ উইল আর্ন লট অফ মানি। রিয়েলি যেই টাকা খরচ করবেন তার ডাবল টাকা। আমি শুধু ভ্যানু ইনক্রিজ করে আরো 10 কোটি টাকা বেশি ইনকাম করা যায়। একটা ফ্যাক্টর আছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যে প্রয়োজন, একটা ইন্টারন্যাশনাল ভেন্যু করতে হলে কিন্তু আনুষঙ্গিক অনেক কিছু দরকার। হোটেলের নাও দেয়ার ইজ আ হোটেল। So also Khulna you can arrange, Russia you can Khulna তো অলরেডি খেলা হয়েছে, অলরেডি তৈরি আছে সব কিছু। বরিশালে হয়েছে, বরিশালে এখন বগুড়া আছে, রাজশাহীতে মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার আছে। বরিশালের ব্যাপারে যদিও আমি জানি যে আপনার মন থেকে আসবে, কিন্তু সেটা ডেভেলপ করা ইট মাইট বি আ লিটল মোর ডিফিকাল্ট, কিন্তু চেষ্টা করে গেলে হবে না কেন? ইনশাআল্লাহ। শামীম ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় কিন্তু তৈরি আছে, চাইলেই সেটা সম্ভব। আরেকটা বিষয় আপনাদের কথা ধরে আসছে, সেটা হচ্ছে যে এবারের বিপিএল আমরা একটা রেভিনিউর কথা শুনেছিলাম, আমাদের ফাইম স্যারও বলেছিল যে একটা চেষ্টা করবে এবার শেষে, সেটা নিয়ে আসলে কোনো আলাপ হয়েছে কিনা? এখন তো আপডেট নেই, বাট মানে আমি কল করেছিলাম আজকেও ফারুক ভাইকে। আই থিঙ্ক দে উইল গিভ আপডেট ভেরি সুন। কিছু একটা করবে ইনশাআল্লাহ। মানে আমি ওই যে ছোটবেলায় শুনতাম না, ছাই দিতে দিতে চাল দেওয়া আরম্ভ করবে, ছাইদের কাছে অ্যাটলিস্ট। না, দিস ইজ অ্যান ইনসেন্টিভ। যদি শেয়ার যে রেভিনিউ ইনকাম হয় টিকিট সেলস থেকে, সেটা যদি এই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে শেয়ার করে, তাদের এই যে জেতার জন্য যে যারা জেতেনি, যারা আগে বাদ হয়ে গেছে, তারাও যদি
কিছুটা রিটার্ন পায় তাহলে উৎসাহটা থাকবে পরবর্তী বছরে আবার রিইনভেস্ট করার জন্য। সো ইটস লাইক এ বিজনেস। এবং সেই সাথে ফরচুন বরিশাল আমরা শুরুতে যেটা শুনছিলাম যে আপনাদের স্পন্সর পেতে একটা সমস্যা হচ্ছিল একদম টুর্নামেন্টের শুরুতে, কিন্তু পরবর্তীতে দেখা গেলাম সবচেয়ে বেশি আপনাদেরই স্পন্সর। এগুলো আসলে কিভাবে হলো এবং শেষ পর্যন্ত অনেক কষ্ট করতে হয়েছে, এটা তামিমকে ক্রেডিট দিতে হবে। হি ডিড লট অফ ওয়ার্কস অন ইট অ্যান্ড আমরা ডোর টু ডোর গিয়ে নক করেছি, লট অফ পিপলসকে নক করেছি। ফাইনালি উই গট most of the sport we can manage, and we got very good amount of sponsorship this time. শামীমের কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো যে ক্রিকেট ঘিরে যে টাকার ঝনঝনানি শোনা যায় সেটা কি বিপিএল ঘিরে এবার একটু কম ছিল বা আগ্রহ কম ছিল স্পন্সরদের, নাকি এই যে সফলতাটা পেলাম আমরা সব শেষ, এটা কি আগ্রহ বাড়াবে কিনা সামনের দিকে? স্বাভাবিকভাবে দেশের একটা পট পরিবর্তনের কারণে সবার ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। সেই জায়গায় এত বড় একটা ইনভেস্টমেন্ট করার জন্য যে প্রয়োজনীয়তা আছে অনেকে হয়তো সাহস করেনি, এবং অল ক্রেডিট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসপাইট লট অফ নেগেটিভস তারা মন ঠিক করেছে যে আমরা এটা করব, এবং সেটা তারা দে ওয়েন্ট অ্যাহেড, এবং শেষ পর্যন্ত হয়তো বা 7th টিম নেওয়ার ব্যাপারেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। সব কিছু মিলিয়ে ম্যানেজ করে ফেলছে। ওয়ান্স ইট গট রোলিং তখন কিন্তু নো লুকিং ব্যাক। বেস্ট অ্যাডভার্টিজমেন্টটা হয়েছে প্রথম দিনে এতগুলো রান আসা ঢাকার মাঠে, যেটা ঢাকার মাঠ নিয়ে সবার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, লো স্কোরিং, এটা মানুষের উপস্থিতি এবং উইকেটের রান আসা, এই দুইটা দিয়ে যেই শুরুটা হয়েছে সেটা থেকে এই বিপিএল that was the spark. The game was fantastic game. Last time absolutely fantastic. We win very not comfortably like final. অবশ্যই, এবং সেটাই প্রথম ম্যাচে যখন জমজমাট লড়াইটা শুরু হয়ে যায় তখন কিন্তু এটা বিসিবির জন্য অনেকটা সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের আরও কিছু প্ল্যান ছিল আমি জানি করার জন্য, টু মেক ইট মোর ইন্টারেস্টিং, কিন্তু সবসময় তো একটা টাকা পয়সার ব্যাপার আছে, সব কিছু প্ল্যান করে করতে গেলে অনেক প্রিপারেশনের দরকার, সেই সময়টুকুও তো বিসিবির হাতে ছিল না। সেই জায়গা থেকে আমার মনে হয় তারা যে যতটুকু করেছে they must be given credit for that. এবার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি বিপিএল এ খুব বেশি হাইপ ছিল। নাজহার কাছে একটু জানতে চাইবো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল আছেন এবং সেইখানে হাইপটা কেমন দেখছেন, আপনার জনপ্রিয়তাও কি একটু বেড়ে গেল কিনা এই বিপিএল এর মধ্যে দিয়ে? হ্যাঁ, এটা অবশ্যই হয়েছে। আমি এত বছর, আমি ছোটবেলা থেকেই তো আমি বড় হয়েছি এই বিপিএল এর সিজনস দেখে দেখে দেখে। আমরা 2021 থেকে এটার সাথে জড়িত। সো এত ক্রেজিনেস, এত পপুলারিটি আমি এত বছরে দেখিনি, এই বছর যেটা দেখছি, অ্যান্ড এটা অ্যামেজিং আসলে। আমি কখনো এক্সপেক্ট করিনি যে বিপিএল এত, বিকজ আমার জেনারেশনের যারা, তারা ইউজুয়ালি ক্রিকেট অত দেখে না বাংলাদেশে, তারা অত ফলো করে না, বাট এবার দেখলাম সবাই অনেক এক্সাইটেড, সবাই খেলাটাকে দেখে তারা মানে আমাকে কনগ্রাচুলেট করছে, আর আমি তো লিটারালি ভাইরাল হয়ে গেছি, আমাকে তো সব জায়গায় দেখাচ্ছে, দেখতেছি ক্যামেরাম্যান দেখি আমাকেই ধরে রাখছে, আমাকেই দেখাচ্ছে, সো ওইটা দিয়ে আমিও অনেক পপুলারিটি পেয়েছি। শামীম ভাই, প্রস্তুতির কথা বলছিলাম, বিপিএল এর যে দলগুলো তারা প্রস্তুতি নেয়, দল সাজায়, আপনারা ধারাভাষ্য কক্ষে যাওয়ার আগে বা টুর্নামেন্টের আগে টুর্নামেন্ট ঘিরে আপনাদের কোনো প্রস্তুতি থাকে কিনা, নাকি আগে থেকে আপনারা একটু আলাদা করে রাখেন এই সিজনের জন্য যে আমার এই জায়গাটা স্লটটা আলাদা থাকবে? যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো বায়োল্যাটারাল সিরিজ হোক, ট্রাই সিরিজ হোক, যে দলগুলি খেলছে তাদের সম্বন্ধে হোমওয়ার্কটা খুবই দরকার। বিপিএল এর ব্যাপারে অনেকে নতুন, কবে কোন খেলোয়াড় আসবে সেটা জানা নেই। জিমি নিশামকে ওনারা নিয়ে আসলো, খেলালো না, অদ্ভুত ব্যাপার, আশ্চর্য হয়ে গেল। তো এই ধরনের সারপ্রাইজ অনেক আছে, কে আসবে আগের দিন পর্যন্ত জানা যাচ্ছে না, কে আগামী দিন খেলবে তার ঠিক নাই, কিন্তু মোটামুটি যে প্রস্তুতিটা দরকার অ্যাজ এ কমেন্টেটর, আমাদের তো যেটা বেসিক ফাউন্ডেশনটা তো আছে, তার সঙ্গে ফাইন টিউনিং করা। প্রতিটা বিপিএল এর সময় একটু বেশি সময় লাগে, অনেকগুলো দল থাকে, বায়োল্যাটারাল সিরিজ হলে আর একটু সহজতর হয়ে যায়। আর আমাদের সবচেয়ে বড়, আমরা ছটপট অনেক দিয়ে দেয়, স্ট্যাটস দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু নিজেদের মাথার থেকে সবসময় আসে না, কিছু কিছু হোমওয়ার্ক থাকে, কিন্তু আমাদের স্ট্যাটস গুরু আছে, স্ট্যাটস পার্সন সাপোর্ট আছে, গ্রাফিক্স আছে, ইভিএস আছে, আমাদের অনেক সাপোর্ট। এই একেবারে আমরা তো ফ্রন্ট অফ দ্য প্রোডাকশন, কিন্তু এর পেছনে প্রায় 70-80 জন কাজ করছে, 25-30টা ক্যামেরা কাজ করছে, টেকনিশিয়ানরা কাজ করছে, সব কিছু মিলিয়ে একটা ইউনিট। সো সবার উপরে সবাই নির্ভরশীল, একজন যদি এক জায়গায় কোনো ঝামেলা হয়ে যায় তাহলে এটা কিন্তু রিপারকাশন অন স্ক্রিন দেখা যায়। সো
এটা খুবই টেকনিক্যাল জিনিস, বুঝতে হয়, নিজের আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউর ফেলো কমেন্টেটর, কি আলাপ করবে, কি নিয়ে আলাপ করবে, কখন কি প্রশ্ন আসছে, ইউ নেভার নো। তো সেই জায়গায় খুব অ্যালার্ট থাকতে হয়, বাট ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে যায় যখন অতটা অসুবিধা হয় না, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই প্রস্তুতির দরকার, হোমওয়ার্ক দরকার। শামীম ভাই, আমরা এই আলোচনাগুলো নিয়ে আবারও আসবো, বিপিএল নিয়ে কথা বলবো, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলবো। খেলার আড্ডায় নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার খেলার আড্ডায়। আমার সাথে আছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান, আছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, সেই সাথে আছেন ফরচুন বরিশালের পরিচালক নাজার রহমান। আমরা আড্ডা দিচ্ছিলাম বিপিএল নিয়ে, কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও। একটু আপনার সাথে জানতে চাই, আপনার দলে কিন্তু বেশ কিছু ক্রিকেটার ছিল যারা জাতীয় দলের, আপনি অনেকে খেলাতেও পারেননি। শান্তর কথা যদি বলি, শান্তকে আসলে কি পারফর্মের কারণে সে প্রথম কয়েকটা ম্যাচ ভালো করতে পারেনি, সেই জায়গায় জায়গা পানি নাকি সম্পর্কের একটা বিষয় ছিল? না, আপনি এটা পারফরমেন্স বলতে পারেন না, কারণ সে লাস্ট ম্যাচে যে ম্যাচে পরের ম্যাচে খেলতে পারে না, তার আগের ম্যাচে 46 করেছে। সো তার পরের ম্যাচই ড্রপ হয়েছে। তো তার মানে ড্রপ হয়নি, আমাদের কন্ডিশন দেখে আমাদেরকে রিশাদকে খেলানো হয়েছে, এবং আমরা কিন্তু সবাই ডিসকাস করেই প্রিপারেশনটা নেই। তো সে ড্রপড হয়নি, এবং হি ইজ ভেরি গুড পিপল, রিয়েলি সাউন্ড পিপল। সে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে আমার কালকে খেলা উচিত না। সো আই অ্যাপ্রিসিয়েট, মানে আমাদের ক্রিকেটারদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, তারা অত্যন্ত ভালোভাবে নেয়। অনেক বড় বড় ক্রিকেটাররা মাঠে বসে আছে, ডেভিড মালান 5 ম্যাচ খেলেনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? জেমিনি নিশম ফ্লাই করে আসছে, উই ড্রপ হিম, we don't play. So a lot of things happen inside, but আমরা সব সময় চিন্তা করি কোন 11টা খেললে আমরা উইনিং কম্বিনেশনে চলে যেতে পারবো। দিস ইজ আওয়ার মোটো। একটা গুঞ্জন আছে, শান্ত নিজে থেকে বলেছিল রিশাদকে একটু বেশি ম্যাচ দেওয়ার জন্য, তাকে না দিয়ে। এটা আমি জানি না সত্যি কিনা, গুঞ্জন আছে এরকম না। আমরা ভেন্যু অনুযায়ী, আমরা কখন রাতে খেলছি না দিনে খেলছি, সেই অনুযায়ী আমরা এটা রেডি করতাম। এবং 11 সাজানোর ক্ষেত্রে আমি ওই মিটিংয়েই যেতাম না, এটা ডিসিশন নিত সব প্লেয়াররা মিলে, তারা ডিসিশন নিত। আমি জানতাম খেলার জাস্ট 5 মিনিট আগে একটা পাঠাতো যে টুডেস 11 ইজ দেয়ার। সো এটা আমার জন্য আরো ইজি হয়ে যায়, যে আমার অত চিন্তা করতে হয় না। ম্যাচের আগে যেটা 5 মিনিট আগে জানতেন, ফাইনালের দিন জিমি নিশামের এটাকে একটু শকিং ছিল কিনা? না, এটা শকিং ছিল না, কারণ আমি জানি যদি জিমি নিশামকে খেলাতে হয় তাহলে আমাকে রিশাদকে বাদ দিতে হবে, আরেকজন মানে তিনজন প্লেয়ারকে চেঞ্জ করতে হবে। আমি উইনিং কম্বিনেশন থেকে 3জন প্লেয়ার চেঞ্জ করা ফর মি ইজ নট এ গুড ডিসিশন, যেটা অন্য দল হলে হয়তো করতো, বাট আমার ফরচুন বরিশালে এটা তামিম করবে না। তাহলে আমার প্রশ্ন, তাহলে নিয়ে আসলেন কেন? দেখেন, তার সাথে আমাদের কথা হয়েছিল হচ্ছে যখন আমরা ফাইনাল জিতি, খুলনা আসবে নাকি চিটাগং আসবে। খুলনা আসলে কিন্তু জিমি নিশাম কনফার্ম ছিল খেলা। ওকে, সো খুলনার সাথে কিন্তু আমাদের যায় বামহাতি এবং ডানহাতি মিল। আপনি যদি নাসুম এবং ইয়েকে কল্পনা করেন, সেক্ষেত্রে জিমি নিশাম খেলতে পারে। So we have to think that way. So he had a very good holiday. He had a bit good holiday. Yeah, he did say that as well. But he did say that. Yeah. All right. Really, I tell you, যেদিন আমরা জিতলাম ওই দিন ও 5টা পর্যন্ত তামিমের রুমে ছিল, সকাল 5টা পর্যন্ত। And he the most যেভাবে ঘুরে বেড়াচ্ছে as if he's part of the team. Yeah, part of the team. Yeah, he did like a part of the team. We make meeting together, everything we did together, and 11 and I, this is different story, but he's in team, and he's a very, very big player. So this kind of things happen in Fortune Borishal, but nobody care about it. And even we talk to them, okay, next year if you want to play, okay, we can talk now. Even we already tell them like this. So that's the and all the big player, they love to play Fortune Borishal. শামীম ভাই, একটু জানতে চাইবো, বিপিএল এর এবারের উইকেটটা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে, প্রশংসা কুড়িয়েছে বিপিএল উইকেটটা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা আমাদের কোনোভাবে সহযোগিতা করবে কিনা, বা বাড়তি একটা পাওয়া থাকবে কিনা বাংলাদেশ দলের জন্য? অবশ্যই এই ধরনের উইকেট শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, পৃথিবীর যে কোনো উইকেটে সুবিধা হবে। আমাদের একটা বিরাট ড্রব্যাক ছিল, মাইন্ডসেট ছিল যে আমরা স্পিন ওরিয়েন্টেড একটা দল, স্পিন ছাড়া আমাদের কোনো উপায় নাই, এবং সেই অনুযায়ী আমাদের বেশিরভাগ মাঠগুলো একটু লো অ্যান্ড স্লো টার্নিং উইকেট একটা অভ্যাস ছিল। এক্সকিউজ মি। গত কয়েক বছর ধরে আমাদের পেস অ্যাটাক যেভাবে মানে কে কাকে ছেড়ে কাকে নিব অবস্থায় আসছে, এবং তার সঙ্গে এটা উন্নতিটা হয়েছে আমার মনে হয় যখন প্রথমে চট্টগ্রাম এবং সিলেটের উইকেটের
একটু স্পোর্টিং উইকেট, আস্তে আস্তে ঢাকা সেটাকে ফলো করলো। ডিফারেন্ট কাইন্ড অফ ট্র্যাক। ঢাকার বেসিক এটা হচ্ছে কালো মাটি, কালো মাটি। সিলেটেডটা একটু ব্রাউনিশ, সেম উইথ চট্টগ্রাম যেখানে একটু ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় উইকেটের উন্নতির কারণে কিন্তু দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে এটা উৎসাহিত করছে পেস বোলারদের টু রেপ্লিকেট, বিদেশের কন্ডিশনগুলি রেপ্লিকেট করা, এবং যারা ব্যাটার আছে তাদেরকে অভ্যস্ত করছে যে কী ধরনের বল তারা বাইরে ফেস করতে পারে, স্পেশালি পেস বোলারদের ব্যাপারে। কারণ আমরা মোটামুটি জানতাম যে আমরা ভালো স্পিন খেলতে পারি ন্যাচারালি। সব কিছু মিলিয়ে হ্যাঁ ডেফিনেটলি এটা আমি রাওয়ালপিন্ডি মাঠে এই এশিয়া কাপে লাহোরের মাঠে দেখে আসছি যে খেলাগুলো হয়েছে ভেরি সিমিলার উইকেট, কিন্তু আচ্ছা করাচিটা আই এম নট টু শিওর। করাচিটা শোনাচ্ছি একটু বেশি ড্রাই হয়, তো সেখানে হয়তো বাক খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই দুইটা মাঠে আমি নিজে দেখে এসেছি যে এই ধরনের উইকেট যেখানে বিপিএল খেলা হয়েছে নিশ্চয়ই সাহায্য করবে। দুবাইয়ের মাঠটা তো একটু 260 280 এরকম স্কোর ইয়ে করা হয়। 50 ওভার ম্যাচে তো 280 না করলে সত্যি কথা বলতে কি সেটা একটা মানে এমন একটা টোটাল যে ইউ ফিল ইউ নিড ইউর বোলার্স, একটা তাদেরকে একটা মানসিক স্বস্তি দেওয়া দরকার যে 280-র উপরে গেলেই তাদের উপর একটা চাপ চলে আসে, 250-এর মধ্যে রাখতে গেলে তারা উজ্জীবিত হয়। খেলা ইটস সাচ এ মাইন্ড গেম, আমরা সবাই জানি ক্রিকেট। সব কিছু লিটল ফ্যাক্টার্স একটা খেলায় অনেক প্রভাব বিস্তার করে। নেভার না, বাট আমার মনে হয় যে এই উইকেটে যারা খেলে অভ্যস্ত হয়ে গেছে, দুর্ভাগ্যবশত একটু অ্যাড করি এখানে যে আমাদের ন্যাশনাল প্লেয়াররা যারা, তারা কিন্তু এই বিপিএলে অতটা তাদের স্বাচ্ছন্দ্য বোধটা আমি দেখি না, রানগুলো আসে না ব্যাটারদের মধ্যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স। সেই জায়গায় একটু চিন্তার ব্যাপার আছে। আরেকটা কথা থাকে মিরপুরের উইকেট নিয়ে, গামিনীকে আমরা সব সময় দোষটা চাপিয়ে দিই যে গামিনীর কারণে উইকেটটা ভালো হচ্ছে না, কিন্তু সেই গামিনী কিন্তু এবার সেটা করিয়ে দেখিয়েছে। এটার আসলে পেছনে গামিনীকে দায়িত্ব আসলে সামনে যে থাকে। এখন যদি ফরচুন বরিশাল প্রথম 3টা ম্যাচে হেরে কোয়ালিফাই না করতে পারতে, সব যত দোষ মিজান সাহেব সামনে ফ্রন্টে যেতে। কিন্তু গামিনী যত উইকেট তৈরি করেছে ওভার দ্য ইয়ার্স, it's always been under the directive of the বিসিবি যেভাবে তাকে প্রস্তুত করতে বলেছে সেটাই সে করেছে, এবং হ্যাঁ অনেক ক্রিটিসাইজ হয়েছে। সেই জায়গায় আমার মনে হয় বিসিবির তরফ থেকে এখন অন্য রকমের চিন্তাভাবনা হয়েছে যে স্পোর্টিং উইকেট রেগুলারলি করা উচিত, উইচ ইজ আ ব্রিলিয়ান্ট টাইপ অফ থিঙ্কিং। এইটাই কন্টিনিউ করা উচিত, এবং গামিনীও নিশ্চয়ই চাকরিটা হয়তো আরো রিনিউ হয়ে গেছে আরো কয়েক বছরের জন্য এইটার কারণে। This year wicket was really fantastic. It's unbelievable. মানে rapid change হয়েছে। গামিনীর কথা শুধু আমরা ঢাকায় বলি, কিন্তু আমাদের কিন্তু জাহেদ রেজা বাবু চট্টগ্রামে আছে, আমাদের সিলেটে দুজন আছে, ঠিক নাম মনে করবো, তাদেরকেও কিন্তু কুরোজ দেওয়া উচিত, তাদেরকেও যে তারা যে উইকেট প্রিপেয়ার করেছে সেই স্বীকৃতিটা অবশ্যই দেওয়া উচিত। খোকন একজন ছিল যে রিসেন্টলি তাকে সাবেক ছিলেন, আবার সম্ভবত কাজ শুরু করেছেন বিসিবির হয়ে। হ্যাঁ, তো এদেরকেও কিন্তু আমার মনে হয় থ্যাঙ্কস দেওয়া উচিত। অবশ্যই যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করেন তাদেরকে সেই ক্রেডিটটা দেওয়া উচিত। আমরা একটু নাজার কাছে যেতে চাই। নাজা, ক্রিকেটটাকে আগে থেকে ফলো করা হতো নাকি এই যে বাবা বিপিএল এ দল নিয়ে আসার পর থেকে ক্রিকেটের সাথে আস্তে আস্তে সখ্যতাটা গড়ে উঠছে? এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়েছে। আগে ছোটবেলায় দেখতাম যখন ওয়ার্ল্ড কাপ হইতো বা আইপিএল এর কয়েকটা ম্যাচেস দেখা হইতো, অত ফ্রিকুয়েন্টলি দেখতাম না, বাট আফটার উই টুক ওভার বিপিএল তখন থেকে আসলে দেখাটা শুরু। মানে এনজয় করা হয় কিনা ক্রিকেটটা? সবচেয়ে বেশি পছন্দের খেলা যদি বলি, আমি ওভাবে বলবো না, আমি অত ফ্রিকুয়েন্ট ওয়াচার না, বাট আমি বিপিএল এর সব ম্যাচেস দেখি। সো এটা একটা পার্সোনাল কানেক্ট, তাই মেবি ওইভাবে নিজের দল থাকাতে। মিজান ভাই, আসলে আপনাদের সামনে আবার একটা সুপার লিগের বিষয় আছে, আপনার প্রথম সুপার লিগটাতে যাননি, এবার নিশ্চয়ই সেই পরিকল্পনা আছে, ইতিমধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন নাকি এখনো? আমরা গতবার যাইনি, এই জন্য আমরা অলরেডি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, দুঃখ প্রকাশ করেছি যে কন্ডিশন ওয়াজ নট দ্যাট, মানে আমার ফেভারিট ছিল না যে আমি আমাদের প্লেয়ারকে নিয়ে যাব। বাট এবছর ইনশাল্লাহ আমরা যেহেতু জিতেছি, আমরা জুলাই মাসের সম্ভবত চ্যাম্পিয়ন ট্রফি ইয়েটা হবে, গ্লোবাল T20 হবে।
উইল বি দেয়ার ফর শিওর। অ্যান্ড আমরা প্ল্যান করছি কীভাবে যাওয়া যায়, এবং আমরা চেষ্টা করব যে ইউকে সাউথ আফ্রিকা থেকে প্লেয়ারগুলো বা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কীভাবে নেওয়া যায়, ইটস বেটার, বিকজ আমরা অনেক ফার, গায়ানা ইজ ভেরি ফার ফ্রম হেয়ার। সো আমরা ট্রাই করবো যে ওদিকের প্লেয়ারগুলো প্রতি বছরই গায়ানাতে হবে, এটা কি শিওর নেক্সট ইয়ার ইজ গায়ানা অলসো গায়ানা। সো I feel it's too far away for us, and ওদিকের প্লেয়ারটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কার্ল মায়ার্সের সাথে আমরা কথা বলেছি, ডেভিড মালানের সাথে কথা বলেছি, ফুলারের সাথে কথা বলেছি। ওখানে কি কোনো রেস্ট্রিকশন আছে যে যেই দেশের দল সেখানে আমাদের যেরকম 4 জন ওভারসিজ প্লেয়ার খেলতে পারে বিপিএল এ? ওখানে মনে হয় 5 জন খেলতে পারে সম্ভবত ওভারসিজ। আমাদের দেশের প্লেয়ার থাকতে হবে 5 জন ওভারসিজ এরকম। এক্স্যাক্টলি আমার কাছে ড্রাফটটা আছে, মানে আমি থ্রু করিনি, বাট ইট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে যদি আপনি গিয়ে জিতে আসতে পারেন, ইট ইজ ভেরি গুড মোমেন্টাম পাওয়া যায়। তার মানে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন, গ্লোবাল সুপার লিগে যাচ্ছেন। ফরচুন বরিশালের দর্শকদের জন্য কিন্তু এটা একটা ভালো মেসেজ যে ফরচুন বরিশাল এবার যাচ্ছে। আমি আশা করি যে ফরচুন বরিশাল ওই ম্যাচ যদি যায়, তাহলে ডিবিসি যেন ম্যাচটা দেখায়, ম্যাচগুলো যেন দেখায়। আমরা হয়তো ম্যাচ দেখাতে পারবো না, তবে আমরা অবশ্যই আমাদের দেশের যে কোনো দল যে কোনো প্রান্তে গেলে সেই সংবাদটা প্রচার করার চেষ্টা করি, এবং সেটা করব। আপনি যেহেতু অনেকদিন ধরে ক্রিকেটের সাথে আছেন, বিপিএলের সাথে আছেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশ দলটাকে নিয়ে আসলে কি প্রত্যাশা থাকবে? আমার প্রত্যাশা, আমার মনে হয় বাংলাদেশ দল অত্যন্ত ভালো করবে, এবং আমার ফার্স্ট ডেতেই কোনো অঘটন ঘটায় দেয় কিনা আমি চিন্তায় আছি। ইনশাআল্লাহ অঘটন যদি ঘটায় দেয়, আপনি দেখবেন যে ইটস সেমিফাইনাল কাটায় যায়, উঠে যাবে। অঘটন ঘটাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। অঘটন ঘটানোর প্রাণ ক্যান্ডিডেট আমাদের সামনে আছে। ভারতের সঙ্গে খেলাটা খুব গুরুত্বপূর্ণ, এবং রিসেন্টলি উই বিটেন দেম। এশিয়া কাপে আমরা হারিয়েছি, সেখানে ছিলাম কলম্বোতে। সো ভারতকে আমরা কয়েকবারই হারিয়েছি। এটা না, এখন দেখেন আমাদের বোলার, ফাস্ট বোলাররা কিন্তু ফ্যান্টাস্টিক। তাসকিন ইজ ডুইং লাইক এ গান, হি ইজ এ গান বোলার, এন্ড উই হ্যাভ এ নিউ নাহিদ রানা। সো উই হ্যাভ এ ভেরি গুড 25 উইকেট এই বিপিএল এর সর্বোচ্চ। বিপিএল এর এবারে রেকর্ডের তো ছড়াছড়ি 54 রানস এক ইনিংসে সর্বোচ্চ রান হয়েছে। বিপিএল এর ইতিহাসের এই সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বোচ্চ উইকেট শিকারী, সর্বোচ্চ রান হয়েছে 241, পার্টনারশিপ বিটুইন লিটন কুমার দাস এন্ড তানজিদ তামিম। আপনি এই যে তানজিদ তামিম যদি জ্বলে ওঠে, এর সাথে যদি লিটন রিয়েলি থাকতো, ইট উইল বি মানে আমার কাছে আরো ফ্যান্টাস্টিক মনে হতো, মানে ওপেনিং পেয়ারটা আরো ভালো হতো আমার মনে হয়। সেটা এখন কথা হচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে একটু চিন্তা আছে, যে কোনো সময় জ্বলে উঠতে পারে। সৌম্য সরকার ইজ কামিং ব্যাক ইনটু ফর্ম, which is a good thing. শামীম, আপনার কাছে আমি আসবো এই প্রসঙ্গ নিয়ে, লিটন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রত্যাশা। আরেকটা বিরতি নিতে হচ্ছে, খেলার আড্ডায় নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। আমার সাথে স্টুডিওতে আছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান, আছেন ফরচুন বরিশালের পরিচালক নাজহার রহমান, এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাইয়ের সাথে যেটা আলোচনা করছিলাম, যে বাংলাদেশ দল লিটনকে কি ব্যাক করানোর সেই সুযোগটা আছে, আর আরেকটা বিষয় জানাবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুযোগটা কেমন দেখছেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাসকে নেওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে, কারণ ওই প্রভিশনটা বোধহয় এখন আর না, আনলেস দেয়ার ইজ অ্যান ইনজুরি। তাও সেটাও আমার মনে হয় যে স্ট্যান্ড বাই লিস্টে বোধহয় নাম নেই। তো তাকে এর পরবর্তী আমার মনে হয় জিম্বাবুয়ে আসবে, সেই সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু লেগে থাকতে হবে। লিটন তো এক্সেপশনাল প্লেয়ার, এবং তার ঘাটতিটা বাংলাদেশ ফিল করবে। ডানহাতি বামহাতি ব্যাটারদের একটা কম্বিনেশন সবসময় একজন বোলারকে, যে কোনো বোলারকে একটু হলেও কষ্ট দেয়। যে তাদের তিনজন ওপেনারই এখন বাঁহাতি, হ্যাঁ, বাঁহাতি অনেক বাঁহাতি, সেটা একটা ফ্যাক্টর। তাছাড়াও লিটন দাস যা করেছে, যা খেলেছে, ইভেন এই টুর্নামেন্টে তো দ্য হাইয়েস্ট পার্টনারশিপের মধ্যে সে ছিল। কনসিস্টেন্সির অভাবে এবং টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে তো মোটামুটি ডিসিশন হয়ে গিয়েছিল। দুর্ভাগ্য তার জন্য, কিন্তু সে এমন মানের খেলোয়াড় খুব দ্রুতই ফিরে আসবে। আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি অনেক দিন খেলার বাইরে থেকেও দে মেড এ কামব্যাক। বিরাট কোহলির মতো একটা অসাধারণ খেলোয়াড়, তুলনা তো হয় না কারোর সঙ্গে, ওয়ার্ল্ড ক্লাস। একটা খুব লিন পিরিয়ড গিয়েছিল তার ফর এ লং টাইম, তারপরে কিন্তু সে আবার একেবারে সলিডলি ফিরে আসছে। যেই দলটা আছে সেই দলটা আসলে কেমন করবে কি মনে হয়? দলটা তো আমাদের বেস্ট 11 তো বলাই যেতে পারে। এখন সবাইকে খুশি করা সম্ভব না, সিলেক্টরের জবটা খুব ডিফিকাল্ট। আর একটু মধুর সংকট হয়ে যায় যখন অনেকগুলো ভালো প্লেয়ার অ্যাভেলেবল হয়, তখন কাকে ছেড়ে কাকে নিব।
এই যে টিম কম্বিনেশনের কথা মিজান সাহেব একটু আগে বলছিল, জিমি নিশামের মতো লোককেও বাদ দিয়ে খেলতে হয়েছে। প্রয়োজন, মাঠ দেখতে হবে, পরিস্থিতি দেখতে হবে, অপোজিশন দেখতে হবে, সব কিছু মিলিয়ে আমার 15 জনের একটা স্কোয়াড করতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় দলের গঠনটা ইজ পারফেক্টলি অলরাইট। এখন পারফরমেন্সটা খেলোয়াড়দের চুজ করা হয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং দলগতভাবে যদি বাংলাদেশ ভালো খেলে, যেটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল হয়তো ওয়ার্ল্ড কাপে সবসময় তারা কনসিস্টেন্টলি করতে পারেনি, কিন্তু এশিয়া কাপে তাদের বিচরণ মোটামুটি ভালোই। সেই জায়গায় দে শুড পুট আপ আ গুড ফাইট। আমার মনে হয় না যে বাংলাদেশকে হালকা করে কোনো দলই দেখবে। নাজা, আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। কি মনে হয় বাংলাদেশ দল কত দূর যেতে পারবে? আমার মনে হয় যেহেতু তারা অ্যান্টিসিপেট করেছে এটা, আই ফিল লাইক দে ক্যান ডু ইট। তাদের ওই মেরিটটা আছে বলে, কনফিডেন্সটা আছে বলেই তারা বলেছে, অ্যান্ড আই বিলিভ দেম। আই থিঙ্ক দে ক্যান মেক ইট। মিজান ভাই, একটু আবারও বিপিএলে ফিরতে চাই। আপনাদের যে এই যে সাফল্য, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলেন, আসলে এর পিছনের মূল কারিগরটা কি? মানে আপনাদের মূল জিনিসটা কি? আপনারা এই সাফল্যের পিছনে জিনিসটা কি? দেখেন, সাফল্যের মূল কারণ হচ্ছে টিম জেলিং, অ্যান্ড টিম জেলিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন টিমের মধ্যে 2-3টা ভাগ থাকবে তখন কিন্তু পারফর্ম করতে পারবেন না। যখন এটা একটা টিম একই সুতোয় গাঁথা থাকবে তখন এটা কিন্তু রেজাল্ট দেয়। যেটা আমি শান্তকে বলেছি, ভাই যা করো তুমি সবাইকে নিয়ে, এই যে আড্ডাটা আমরা ফরচুন বরিশালে করেছি, ওই জায়গায় এটা করো। ও একেবারে রিয়েলি অ্যাডমায়ার করে, সে বলেছে দিস ইজ ট্রু, আমাদের এই জবটা হবে এবং আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা। ফরচুন বরিশাল কিন্তু খুব স্মুথলি যে গেছে এই টুর্নামেন্টে তা না, ধাক্কা খেয়েছে, আপ অ্যান্ড ডাউন। প্রথম অবস্থায় কনসিস্টেন্সি ছিল, আস্তে আস্তে ওই জেলিং টুগেদার, যেটা কিছুটা কয়েকটা ম্যাচ নিয়েছে তারা সম্মিলিতভাবে কাজ করার জন্য, একে অপরকে বোঝার জন্য। অনেক তো খেলোয়াড় আসে যারা রেগুলারলি একসঙ্গে খেলেনি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, নিজেদের বোঝাটা। এবং তামিম যেটা আমার পোস্ট ম্যাচ আমাকে বলেছিল যে মালিকের কাছ থেকে কোনো আমি পাই নাই, মানে খোঁচাখোঁচি ইন্টারফিয়ারেন্স আমি পাই নাই, আই ওয়াজ গিভেন আ ফ্রি হ্যান্ড। এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দুর্ভাগ্যবশত the owners get involved in I never involved, and Tamim Iqbal is the key person, মানে behind the scene আমি অনেক কাজ করেছি, যা বলছে এটা করেছি, বাট Tamim Iqbal is the main person who took over the field, এবং তার সাথে মুশফিক কিন্তু ভালো, মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সে অ্যাকনলেজ করে, সেটা সিনিয়রদের যে গাইডেন্স দর্কার সেটা কিন্তু তামিম সবসময় অ্যাকনলেজ করে। আমরা বেশ কয়েকবার তামিম ভাইকে দেখেছি বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারা গোছাচ্ছে টিম, ডিসিশন দিচ্ছে। মুশফিকুর রহিম ইজ দ্য আইডিয়াল ম্যান, উইকেট কিপারের মতো ভালো অবস্থানে আর কেউ নাই। সে পুরো মাঠটা পর্যবেক্ষণ করতে পারে, কার কি কখন দরকার, বোলাররা কি বল করছে। তো একজন ক্যাপ্টেন মাঝে মাঝে হয়তো কিছুটা রেস্ট নেওয়ার জন্য বাউন্ডারি লাইনে যে দাঁড়িয়ে থাকে। সাধারণত একজন অধিনায়ক যদি উইকেট কিপার না হয় তাহলে মিড অন বা মিড অফের কাছাকাছি থাকে, বোলারের কাছাকাছি থাকে, অনেক সময় দেখি আমরা দূরে থাকে। সেই জায়গায় মুখ্য ভূমিকা রাখে উইকেট রক্ষক। স্পেশালি আপনি লাস্ট খেলাতে তানভীর খারাপ বল করতেছিল, দেখছেন আপনারা, 2 6 খাওয়ার পরে মাহমুদুল রিয়াদ কিন্তু দৌড়ে গিয়ে ওকে মানে হ্যাপি শাসায় আসছে যে তুই যদি ওখানে আবার বল করিস, আমার ধারণা কিছু একটা বলছে, মানে আমি দেখতেছি হ্যাপি শাসায় আবার চলে আসছে। তো পরের বলটাই কিন্তু সে ভালো করছে। সো এটা বকা দেওয়া মানে এটা না যে ওকে খারাপভাবে নিয়েছে, ওকে যে গাইডেন্স দেওয়া, যে এভাবেই গাইডেন্স দিয়ে। আমার একজনের কথা বলি একটু, অধিনায়ক মাশরাফি মর্তুজা মাঠে কিন্তু যখন রাগ হতো তখন মুখ থেকে যাওয়ার হতো, খেলোয়াড়দের বলে দিত। কিন্তু আমি এমন খেলায় লক্ষ্য করেছি যে রাগারাগি গালাগালি করেছে একটা ইয়াং খেলোয়াড়কে, মাঠ খেলার শেষ সময় ওই ছেলেটার কাছে যে কাঁধে হাত দিয়ে চা খাই, একটু কথা বলি। দিস ইজ ক্যাপ্টেন্সি, দিস ইজ লিডারশিপ। এবং ড্রিলিং টুগেদার ব্যাপার যেটা আছে, আর জুনিয়র ক্রিকেটারদের সিনিয়রদের সম্মান করা ঠিক আছে, কিন্তু একসঙ্গে খেলছে, তাদের এক্সপিরিয়েন্সটা থেকে কিছু নেয়া আমার মনে হয় প্রতিটা জুনিয়র ক্রিকেটারের দায়িত্ব। অবশ্যই অবশ্যই মনে আছে আমাদের জুনিয়র, আমাদের যে ইমন, আমরা যে আমাদের একটা ছেলে নিলাম আমরা ইমন, তো ইমনকে আন্ডার 19, তো ও কিন্তু বল করছিল ওই সময়, কিন্তু স্লাইসিং করেছে অ্যালেক্সেল, সেটা নিয়ে কিন্তু আমি মারাত্মক, প্রথমে আম্পায়ারকে বলেছে যে স্লাইসিং করতেছে, মানে এতটুকু ছেলে, পরে কিন্তু এটা নিয়ে বহু গড়াইছে, সে এটা নিয়ে আবার ব্যাড কমেন্টস করেছে। সো আপনি দেখেন তামিম কিন্তু তার যে টিম, তার টিমকে যে ভালোবাসে,
তার একটা বহিঃপ্রকাশ কিন্তু সেটা। সে সে একেবারে জুনিয়র ছেলের জন্য কিন্তু সে অন্য আরেকজনের সাথে ফাইটিংয়ে চলে গেছে, যে আমার ছেলে কেন, আমার 18 বছরের একটা ছেলে, তুমি 30 বছরের 35 বছরের, তুমি ইউ শুড টক নাইসলি উইথ তার কথাটাই ছিল তুমি সুন্দরভাবে বলতাম, মানে তাকে স্লাইসিং করে 6 মারবা 4 মারবা, দিস ইজ নট এ গুড ওয়ে। মানে চেষ্টা করে যে বলাররা যে ইংল্যান্ড ওই কান্ট্রি, ওইসব কান্ট্রির লোকজন আসলে ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে বলে ব্যাড ল্যাঙ্গুয়েজ, আসলে খুব খারাপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে অস্ট্রেলিয়ানরা এটাতে ওস্তাদ। সো মানে তামিম এই জন্যই আসলে খেপে গেছিল। সো ইটস এ বন্ডিং, রিয়েলি দিস ইজ কল বন্ডিং। বন্ডিং এর কথা বলছিলেন, আপনাদের টিম যে লিগের কথা বলছিলেন, আপনারা এত গোছানোভাবে আসরটা শেষ করেছেন, এর মাঝখানে আসলে অনেক নেতিবাচক কথা এসেছে, ফিক্সিং এর বিষয় এসেছে, টাকা দেওয়ার বিষয় এসেছে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু পোড়ায় কিনা বা খোঁচা দেয় কিনা? দেখেন, আমরা ওটা নিয়ে আমরা একেবারেই ভাবি না, দিস ইজ নট আওয়ার পিস অফ কেক। আমরা আমাদের ওয়েতে থাকছি, আমরা আমাদের মতো কাজ করেছি। কার কি হয়েছে উই ডোন্ট বদার, উই ডোন্ট কেয়ার। উই প্লে আওয়ার পজিটিভ ক্রিকেট। আমরা যেভাবে খেললে আমরা জিততে পারবো সেই কাজটা করেছি আমরা। দেখেন, আমরা কিন্তু ফাইনালে উঠে গেছি বহু আগে, তারপরও খেলতে নেমেছি আমরা কিন্তু ফুল টিম নিয়ে, আমাদের শুধু ফাইভ আর সব ছিল না। আমরা কিন্তু ওই দিন হেরেছি। আমরা যদি ছেড়ে দিতাম যে আমরা মানে বি টিম নিয়ে নামতাম, তখন মানুষের কিন্তু কথা আসতো। আমরা কিন্তু এই টিম নিয়ে নেমেছি, শুধুমাত্র ফাইভ আর সব চলে যাওয়া, ওখানে শুধু রিপ্লেসমেন্ট হয়েছিল ইমরান জুনিয়র, আর সব পুরো টিম নিয়ে আমরা খেলেছি। সো স্টিল উই আর নাম্বার ওয়ান, সো উই ডোন্ট হ্যাভ এ প্রেশার। বাট আমরা ম্যাচ টু ম্যাচ গিয়েছি, আমি সবসময় বলেছি উই প্লে ম্যাচ টু ম্যাচ অ্যান্ড উই ওয়ান্ট টু মেক সাকসেস অ্যাকর্ডিংলি। শাহিন ভাই, এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো বৈশ্বিকভাবে নানা টুর্নামেন্ট কাভার করেন, বাংলাদেশে একটা সিগনেচার টুর্নামেন্ট বিপিএল, এই বিপিএলে যখন নেতিবাচক এরকম কথা ছড়ায়, তখন সেগুলো আপনাদেরকে আঞ্চলিকভাবে বা বিভিন্ন জায়গায় একটু পোড়ায় কিনা বা একটু খোঁচা লাগে? হ্যাঁ, অবশ্যই। এবং দুর্ভাগ্যবশত কিছু লোক আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করে, হোক না হোক এটাকে একটু ডিমিন করার জন্য, এই টুর্নামেন্টটা যে ম্লান করার জন্য, হ্যাঁ ম্লান করার জন্য তারা, ঘটনা না ঘটলেও ওটা একবার, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ সাইড, একটা কিছু শুরু করে দিলে এটার বাস্তবতা কি, এটার অ্যাকচুয়ালি কতটা সত্যতা আছে এর পেছনে, এইগুলি ভেরিফাই না করে তারা এটাকে সত্য বলে করে নেয়। সেই জায়গায় আমার মনে হয় আকসু ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ এখানে। অ্যাক্টিভ, তাদের সামনে বা পেছনে যা কিছুই হোক এটা করা সম্ভব না, ঘটে নাই বা ঘটেছে সেটা আমাদের বলা, এটা ধরার কোনো উপায় নাই। কিন্তু আমার মনে হয় যে কিছু সময় এগুলি অ্যাভয়েড করে যাওয়াই ভালো, এগুলোকে প্রাধান্য না দিয়ে খেলায় কি হয়েছে, জমজমাট হয়েছে, এত সুন্দর বিপিএল হয়েছে, সেটা নিয়ে শেষ করা। আড্ডাটা আরেকটু বড় করতে পারলে আমারও ভালো লাগতো, তবে আমাদের প্রডিউসাররা বলছে আমাদের টাইম শেষ। আজকের মতো আড্ডাটা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। খেলার আড্ডায় এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।